দেবী মা, আমার সাহেব বাবুকে খুঁজতে হবে, ওনাকে সাবধান করতে হবে যে ওনার পরিবার খুব বড় বিপদে রয়েছে। কোথায় উনি? থ্যাংক গড লাইট এসে গেছে, ত্রিশালার টেনশনটা কমেছে, সঙ্গীতের অনুষ্ঠানটা এবার ঠিক মতো হবে। আমার রক্তে তো পায়ের ছাপ পড়ে গেছে, যদি কেউ দেখে নেয় তাহলে আমি বিপদে পড়তে পারি। আমি এগুলো মুছে দিই। বিধি, এই বিধিকে আমি সব জায়গাতে কেন দেখতে পাচ্ছি? আবির দাদা, ওই দাদু ডাকছে তোমাকে। ওই কালকের অনুষ্ঠানের জন্য ত্রিশালাকে তোমায় পোশাক দিতে হবে, সেই জন্য। হ্যাঁ, 1 মিনিট আসছি। ওই মেয়েটা? কোন মেয়েটা? আরে কি হয়েছে কি আমার? আমি বারবার ওই বিধি মেয়েটাকে কেন দেখতে পাচ্ছি? আরে কি ভাবছোটা কি তুমি? চলো এসো। আরে কোথায় যাচ্ছ? নাচ এখনই শুরু হবে। এখানে আমাকে ফালতু কাজটা দিয়ে দিল, আর ওইদিকে জানি না বিধি কি করছে। আমার পুরো প্ল্যানটা না ও ভেস্তে দেয়। অনুষ্ঠানে তো ডাক্তার ম্যাডামও থাকবেন, যদি সাহেব বাবুকে নাও পাই তাহলে ডাক্তার ম্যাডাম কে নাই বলে দেবো যে ওনাদের উপর কত বড় বিপদ আসতে চলেছে। মালকিন, আমরা ওই মেয়েটাকে সব জায়গায় খুঁজেছি, কিন্তু জানি না ওই মেয়েটা কোথায় আছে। তোমার কি চোখ নেই? কালো চশমা পরে থাকো, কারণ চোখ যদি খোলা থাকতো তাহলে দেখতে পেতে ওই মেয়েটা ওখানে সবার সামনে নাচ করছে। কিছু তো করতেই হবে ওকে আটকানোর জন্য। এক কাজ করো, আগে ওই যে ঝাড়বাতিটা আছে ওখানে, ওর দড়ি কেটে দাও। মালকিন, এটা আমি কি করে করতে পারি? আরে ওটা করলে এটাই হবে, ওপর থেকে ঝাড়বাতিটা নিচে পড়ে যাবে, সবাই ছুটোছুটি করবে, আর এর মাঝখানে তুমি মেয়েটাকে নিয়ে সরে যাবে ওখান থেকে। যাও, কাজটা শেষ করো। যতক্ষণ ভাবতে থাকবে তুমি, ততক্ষণে আমি এই কাজটা শেষ করে ফেলবো।
মেম সাহেবকে তো জানিয়ে দিই। আরে এই ঝাড়বাতিটা পড়লো কিভাবে? এইসব কি হচ্ছে? বেয়ান, এই ঝাড়বাতিটা আমিই ফেলেছি। আমি বলেছিলাম না বিধি মেয়েটা এখানেই আছে, ও এখানেই মেয়েগুলোর সঙ্গে নাচ করছিল। হে ভগবান, তার মানে ও বেঁচে আবার পালিয়েছে এখান থেকে। প্রশ্নটা এই নয় ও বেঁচে গেছে, ও বেঁচে যাওয়ার পরে গেল কোথায়? মেম সাহেব, মেম সাহেব, দেবী মায়ের অনেক কৃপা, আপনার দেখা পেয়ে গেলাম। মেম সাহেব, এই বিয়ে হতে পারে না, এটাকে শিগগির আটকান, না হলে কিন্তু ওরা সবাই। দাদু খুব সুন্দর একটা নুপুর দিয়েছে ত্রিশালাকে পরার জন্যে। ত্রিশালা নিশ্চয়ই এটা পড়লে বিয়েতে খুব খুশি হবে। তোমার সাহস হলো কি করে এখানে এসে এসব কথা বলার? তোমার কি মনে হয় যে তুমি আমাকে ভয় দেখালে, উল্টোপাল্টা কথা বললে আবির আর আমার বিয়ে হবে না? আবির শুধু আমার ছিল, আমার আছে, আর আমারই থাকবে। মেম সাহেব, জোর করে দেওয়া এই বিয়েটাকে আমিও মানি না, কিন্তু ওই যে গ্রামবাসীরা, ওরা আপনারা সাহেব বাবুর বিয়ের কথা জানতে পেরে গেছে, ওরা এখানে আসছে আপনাদের মারার জন্য। জাস্ট শাট আপ। তোমার কাছে অন্য কোনো উপায় নেই বলে মিথ্যে কথা বলে আমার আর আবিরের সম্পর্কটা ভাঙতে চাইছো? মেম সাহেব, আমার কথা বিশ্বাস করুন। একদমই না, তোমাকে আমি আবিরের কাছে ঘেঁষতেও দেব না। ত্রিশালা, ত্রিশালা কোথায় তুমি? সাহেব বাবু, ওনাকে সত্যিটা বলতে হবে। কোথায় তুমি? চুপ থাকবে তুমি, একদম চুপ থাকবে, কিচ্ছু বলবে না। আরে বিধি গেল কোথায়? ডাক্তার ম্যাডাম, ডাক্তার ম্যাডাম, ভালো হয়েছে আপনাকে পেয়ে গেছি। সাহেব বাবু, উনি কোথায় গেলেন? আবির, ও তো একটা কাজে বেরিয়েছে, কিন্তু মা তুমি এখানে কিভাবে? ডাক্তার ম্যাডাম, আপনি ওসব ছাড়ুন, আমি একটা খুব জরুরি কথা জানাতে চাই মা, আপনাকে। ওর একটাও কথা শোনার কোনো প্রয়োজন নেই। আমি ওকে এক মুহূর্ত এখানে দেখতে চাই না, ওকে আমি বের করে দিচ্ছি। ত্রিশালা, অনেকবার বলেছি তোমায়, আর শেষবারের মতো বলছি, আমার বৌমার সঙ্গে এরকম ব্যবহার আমি সহ্য করব না। মা, তুমি কোথায় চলে গিয়েছিলে? যখন তোমাকে মন্দিরের উদ্দেশ্যে পাঠালাম, ওখানে কতক্ষণ অপেক্ষা করেছিলাম আমি, কিন্তু তুমি ফিরেই আসলে না। ডাক্তার ম্যাডাম, আমি মায়ের আশীর্বাদ নিতেই গিয়েছিলাম, ওখান থেকে ফেরার সময় আমি হারিয়ে গিয়েছিলাম। আপনাকে আর সাহেব বাবুকে খোঁজার অনেক চেষ্টা করেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। ওহো, এই সব কিছুর জন্য বিশাল বড় গন্ডগোল হয়ে গেছে মা। তুমি জানো না মা, এই ত্রিশালা আবিরকে এটাই বুঝিয়েছে যে তুমি তোমার ব্যাগে টাকা পয়সা আর সোনা দানা নিয়ে পালিয়ে গেছো, তুমি একটা চোর, আর ফেরত আসবে না। এখন আবির ত্রিশালাকে বিয়ে করছে। ডাক্তার ম্যাডাম, আমি এরকম নই, আমি এসব কিচ্ছু করিনি। মা, আমি পুরোপুরি তোমার কথাই বিশ্বাস করছি। তোমার মনে যদি পাপ থাকতো তাহলে তুমি এখানে কখনো ফিরে আসতে না, তাই না? ব্যাস, এবার আমি ঠিক করে নিয়েছি, আবিরের বিয়ে ত্রিশালার সঙ্গে হবে না। মা, আপনি এরকম কি করে বলতে পারেন?
পারেন। ত্রিশালা, অনেক হয়েছে। যা কিছু তুমি করেছো, এই পাপের শাস্তি শুধুমাত্র একটাই, আর সেটা হলো এখন তুমি আমার বিধিকে আবিরের কাছে নিয়ে যাবে। মা, এটাই আমার শেষ কথা। নিয়ে যাও ওকে। ডাক্তার ম্যাডাম, আপনি আমার সঙ্গে যাবেন না? মা, যদি আমি চলে যাই তাহলে বাড়ির লোককে এই খবরটা কে দেবে যে এই বংশের আসল বৌমা ফিরে এসেছে? আমাদের বাড়ির সবাইকে জানাতে হবে। কত খুশির খবর এটা। তুমি যাও মা, আর তুমি ওকে আবিরের কাছে নিয়ে যাও। চলো আমার সাথে। বাঁচা গেল। ম্যাম সাহেব, সাহেব বাবু কোথায় আছেন? কি মনে হলো তোমার যে তোমাকে আবিরের কাছে নিয়ে যাব আমি? একদমই না। আমার আবিরকে তুমি ঠকিয়ে বিয়ে করেছো, এবার আমি তোমাকে ঠকাবো। মেম সাহেব, মেম সাহেব, আপনি বুঝতে পারছেন না, আমি আপনারা সাহেব বাবুর মধ্যে আসতে চাইনি, কিন্তু যদি এই বিয়েটা হয়ে যায় না তাহলে গ্রামবাসীরা আপনাকে আর সাহেব বাবুকে মেরে ফেলবে। মিথ্যে বলছো তুমি, কারণ তুমি আমার আর আবিরের মাঝখানে আসতে চাও, আর আমি এটা হতে দেব না। মা যে ভুলটা করেছিলেন সেটা আমি করব না। উনি তোমাকে মৃত ভেবে বালির চরে রেখে এসেছিলেন, কিন্তু আমি মেরে ফেলবো তোমায়। এখানেই মরবে তুমি। এইবার আর তুমি বেঁচে থাকবে না, তাই আমার আবিরের সাথে বিয়ে কেউ আটকাতে পারবে না। হে ভগবান, খুব ভালো হয়েছে যে ওই মেয়েটা কোনোভাবেই আবিরের সামনে আসেনি। আপনি জানেন না বেয়ান, আমার কি টেনশন হচ্ছিল শুধুমাত্র এটাই ভেবে যে ওই মেয়েটা যদি আবিরের সামনে চলে আসতো তাহলে কি যে হতো। আপনি তো আবিরকে জানেন, সব সময় সত্যি কথা বলে, সত্যের পাশে থাকে। ত্রিশালা, কাজ হয়ে গেছে। আমি ভালো মতোই জানতাম যদি এই কাজটা কেউ করতে পারে তো সেটা হলো আমার এই বৌমা। মালকিন হবু বৌরানীর জন্য আজ রাত 10টায় পুজো করবেন। 10টার সময়? কিন্তু এই পুজো তো মেয়ের বাড়িতেই হয়, তাই না? বেয়ান, আমি জানি এই পুজো মেয়ের বাপের বাড়িতে হয়, কিন্তু ভাবুন এখন যদি শহরে যান তাহলে ফিরবেন কখন? আর আগামীকালে বিয়ে, তাই বাবা ঠিক করেছেন এই অনুষ্ঠানটা এখানেই হবে। চলুন আমরা দুজন গিয়ে দেখি কি আয়োজন করতে হবে। চলুন। ব্যাস, এবার আমার আর কোনো চিন্তা নেই। এবার শুধু তাড়াতাড়ি কালকে বিয়েটা হয়ে যাক আর আবির আমার হয়ে যাক। আই এম সো এক্সাইটেড, ফাইনালি। এই গ্রামের লোকেরা ফোন ধরে না কেন? নিশান্ত, চিন্তিত মনে হচ্ছে, কি ব্যাপার? তুমি আমার জন্য চিন্তা করছো কেন? চিন্তা তো হবেই আমার, তাই না? তোমার বাবা হই আমি। তুমি আমার বাবা নও, শুধুমাত্র আমার মায়ের দ্বিতীয় স্বামী, ব্যাস। আমার বাবার নাম হলো স্বর্গীয় রাজেশ তোমার, আর কেউ না। আরে সবকিছুই বুঝি আমি। এই সবকিছু এই করুণা কাকিমার জন্য হয়েছে। তোমার সাথে আমার মার বিয়ে করিয়ে দিয়েছে যাতে আমার মাথা থেকে যে তোমার উপাধি সেটা হারিয়ে যায়। আর তোমার বংশের এই সবকিছু ওর ছেলে আবির যেন পায়। সব বুঝি আমি। তুমি শুধুই আমার একজন সৎ বাবা, আর কেউ নয়। নিশান,
এ সমস্ত কি কথা বলছো তুমি? দেখো, তুমি জন্ম থেকে এই পরিবারের আর এই পরিবারেরই থাকবে, আর আমাদের এখানে বড়দের সঙ্গে এইভাবে কথা বলার কোনো নিয়ম নেই। তুমি ওনাকে এখনই সরি বলো। আই এম সরি। আচ্ছা, ওর সঙ্গে আমি কথা বলছি। এটা রাখো। আবির দাদা, এটা তো তোমার পছন্দের গাড়ি, যেটা দাদু তোমাকে আগের জন্মদিনে দিয়েছিল। দেখো, আমি জানি যে তোমার মনের মধ্যে সবসময় এটাই চলে যে তোমার বাবা মারা যাওয়ার পর তোমার আর কিছুই নেই, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল। আরও একটা কথা মনে রাখবে, আমার কাছে আমার পরিবার ছাড়া না কেউ কোনোদিন ছিল আর না কোনোদিনও থাকবে। আর আমি এটা জানি যে তোমার ওই গাড়িটা খুব পছন্দ, তাই এই গাড়িটা আমার কাছে থাক বা আমার ছোট ভাইয়ের কাছে থাক, একই ব্যাপার। কিন্তু তোমাকে একটা রিকোয়েস্ট করছি, তুমি এখন বড় হয়ে গেছো, তাই একটু বুদ্ধিমান হও। কাকার সঙ্গে তুমি এইভাবে কথা বলো না, তুমি ওনাকে সম্মান দাও। উনি তোমার বাবা। আমাকে দেখো, একজনের বাবা থাকা বা না থাকা কতটা গুরুত্বপূর্ণ। তোমার তো বাবা আছে, তুমি ওনাকে সম্মান দাও, ওনাকে ভালোবাসা দাও। আমার বাবা তো আমাকে আর আমার মাকে ছেড়ে চলে গেছে, আর সবাই এটা বলে যে এই পরিবারকে কেউ অভিশাপ দিয়েছে, আর সেই অভিশাপ সব থেকে বেশি আমি ভোগ করছি। সেই জন্যে তুমি এবার তাড়াতাড়ি গিয়ে তৈরি হয়ে নাও, ফাংশন এক্ষুনি শুরু হবে। আবির দাদা, ঠিকই বলেছ তুমি। তোমার সবকিছু তো আমারই, অফকোর্স, কিন্তু শুধু তোমার এই সেকেন্ড হ্যান্ড গাড়িটা নয়, সবকিছু আমি পাবো ফার্স্ট হ্যান্ড, যখন গ্রামবাসীরা এসে তোমায় প্রাণে মেরে ফেলবে। মনস্কামনা পূর্ণ করো মা। আবির বাবা, তুমি এই পরিবারের আর এই বাড়ির মালিক। তুমি আসার পরে তোমার সুনাম আর এই বাড়ির মর্যাদা বজায় রেখো। সেই জন্য আমি চাই যে তুমি মহাকালীর পুজো করো। মা কালী এই পরিবারকে সবসময় রাস্তা দেখিয়েছে। মায়ের চরণে পুষ্পাঞ্জলি দাও। জয় মা কালী, জয় মা কালী। কি ব্যাপার বলো তো দাদু? আমি যখন এসেছিলাম তোমার তো শরীর খারাপ ছিল, এখন তো একদমই ঠিক হয়ে গেছো, আর সব নিয়ম কানুন মেনে তুমি পুজোও করলে। হ্যাঁ, ভানু দিদি আসার পরেই
আমি ঠিক হয়ে গেছি। ভানু কে? এই বাড়ির প্রাণ। এই বাড়িতেও স্থান পায়নি ঠিকই, ও এই বাড়ির বাইরের ঘরেই থাকতো। সেই জন্য আমি আমাদের ভাবি বৌমার পুজোর ব্যবস্থা ওই ঘরেই করেছি, যাতে ওনার আশীর্বাদ সঙ্গে থাকে। আমার ঘর, আমার বাড়ি। রানা সাহেব আমার সঙ্গে দেখা করতে আসবেন। রানা সাহেব আসবে দেখা করতে আমার সঙ্গে। ওনার পছন্দের পোশাক পরবো আমি, যে রং উনি পছন্দ করেন। ওই ঘরটা তো অনেক দিন ধরেই বন্ধ রয়েছে দাদু, তাই ত্রিশালা ওখানে যাওয়ার আগে ওই ঘরটাকে আমি পরিষ্কার করিয়ে দিই। আমি এক্ষুনি আসছি। রানা সাহেব, তুমি এখানে এসেও গেছো? অদ্ভুত তো, তোমার দেখছি সাজগোজও কমপ্লিট আর ঘরটাও একদম পরিষ্কার। তার মানে তুমি এই মহলে এসে নতুন বউয়ের সমস্ত দায়িত্ব পালন করতে শুরু করেছো। আমি সবাইকে ডেকে আনছি। দাদু, তোমার হবু বৌমা ওই ঘরের মধ্যেই আছে, আরো সব পরিষ্কার করে রেখেছে। আমি বাকিদের পুজোর জন্য ডেকে নিয়ে আসছি। আগেও আমি এখানে অনেকবার এসেছি, কিন্তু আজকে মনে হচ্ছে যেন ভানু দিদি এখানেই আছে। সাবধানে। চোখের সামনে অন্ধকার, সেই জন্য দেখতে পাচ্ছিলাম না।
যখন মনে ভয় জন্মায়, চোখে নেমে আসে অন্ধকারের ছায়া, তখন মা জগদম্বাই আলো দেখাবেন। মা মা ভানু দিদি, বৌমা, তুমি তো ঠিক ওনার মতোই কথা বলছো। জানি না আমি তোমাকে আগে কেন আশীর্বাদ করিনি, কিন্তু কিন্তু এখন আমার সমস্ত আশীর্বাদ তোমার সঙ্গে আছে। সুখী হও মা, আবির আর তোমার জীবন সুখের হোক। বেঁচে থাকো মা। আর কেউ আবিরের উপযুক্ত হতেই পারে না এছাড়া। তোমাদের বন্ধন জন্মান্তরের হোক। আমি পুজো শুরু করছি নতুন বৌমার। যাই হোক, তুমি এখানেই থাকবে। বৌমা, আলতায় হাত দিয়ে আপনি দেওয়ালে ছাপ দিন। আরে বৌমা, আপনি কোথায় যাচ্ছেন? এই দেওয়ালে আপনাকে ছাপ দিতে হবে। আরে তো বিশ্বাসই হচ্ছে না, বৌমার হাতের ছাপ পুরনো ছাপের সঙ্গে হুবহু মিলে গেছে। ঠাকুর মশাই, এ আপনি কি করছেন? দেখো, যখন আমাদের বিয়ে হবে ভানু, তুমি ওখানে গিয়ে এইরকমই ছাপ দেবে। ভানু দিদি, ও ফিরে এসেছে। এখন সব মঙ্গল হবে, সব মঙ্গল হবে। এই পরিবারের সবকিছু মঙ্গলই হবে। ধর্মপূজা সম্পন্ন হলো। হবু বরকনে এখন বড়দের আশীর্বাদ নিয়ে নিন। তোমাদের এই বন্ধন জন্মান্তরের হোক। বেঁচে থাকো মা। সব সময় ভালো থাকো, সৌভাগ্যবতী। হে ভগবান, ঘুমটার আড়ালে তো বিধি। বাবা, দেখুন না আমার কি হয়েছে। এই অনুষ্ঠানের চক্করে তো আপনার ইনসুলিন ইনজেকশনটা দিতেই ভুলে গেছি। আপনার শরীরটা খারাপ হয়ে যাবে। চলুন বাবা, আপনার ওষুধের সময় হয়ে গেছে। ওমা, আমার শরীরে কিচ্ছু হবে না। আবিরের ভাবি বউয়ের সঙ্গে দেখা করে মনে হচ্ছে যেন ভানু দিদির সঙ্গে দেখা করলাম। শরীরে নতুন আনন্দ এসেছে। এখন আমার শরীরে কিচ্ছু হবে না। এটা তো ভালো বাবা যে আপনি এমনটা মনে করেন, কিন্তু বাবা আমি একজন ডক্টর। আপনার শরীরটা নিয়ে আমি কোনো রিস্ক নিতে পারবো না। আবির, তুমি একটু বোঝাও। দেখো দাদু, মা একদমই ঠিক বলছে। তুমি আমার সঙ্গে চলো, আগে ওষুধটা খাও, তারপরে সবকিছু হবে। তুমি চলো। রানা সাহেব, এইটা আপনি কি করছেনটা কি?
ওদিকে তো আমার মেয়ে পড়ে গেল। ওকে না তুলে আপনি ওকে ওই ঘরটায় বন্ধ করে রাখছেন কেন? কারণ ও আপনার মেয়ে নয়। এখানে জলের মধ্যে ওর প্রতিচ্ছবি দেখেছিলাম। ঘোমটার আড়ালে ত্রিশলা সেজে বিধি এখানে দাঁড়িয়েছিল। আপনার মেয়ে তো এখানে নেই। তার মানে এই পুরো পুজোটা আমার মেয়ের বদলে বিধি করলো? যদি এই মেয়েটা বিধি হয় তো আমি এটা বুঝতে পারছি না ও পুরো পুজোতে চুপ ছিল কেন, এখনো অব্দি কিছু বললো না কেন? এই সব কিছুর জন্য একটা কারণই আছে, ওই মেয়েটা বিধি 4th স্টেজ ক্যান্সারের পেশেন্ট। আর এমন পেশেন্টদের কখনো কখনো হ্যালুসিনেশন মানে দৃষ্টিভ্রম হয়ে থাকে। ও কোথায় আছে, কার সঙ্গে আছে, কিছুই মনে থাকে না ওদের। আমার মনে হচ্ছে ওই যে মেয়েটা বিধি, ওর সঙ্গেও এমনটাই হচ্ছে। আপনি তো দেখলেন কিভাবে আবিরকে ও একটা অন্য নাম ধরে রাখছিল। আমি তো এইটা বুঝতে পারছি না এই মেয়েটা বিধি বারবার বেঁচে কি করে যাচ্ছে, আর আপনার প্ল্যান বারবার ফেল কি করে হচ্ছে। এবার যাই হোক, এই বিধির কিছু না কিছু ব্যবস্থা আমাকেই করতে হবে। এইবার এই মেয়েটার ব্যবস্থা আমিই করব। বেয়ান, এই মেয়েটার সঙ্গে আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, কিন্তু হ্যাঁ, খুব দরকারি একটা কথা আছে। এই পুরো পুজোটা বিধি করেছে, ত্রিশালা না। এই কথাটা কোনোদিনও ত্রিশালা যেন জানতে না পারে, নয়তো ও খুব দুঃখ পাবে, রেগে যাবে ও। ভগবান করুক এই বিধি যেন ততক্ষণ অবধি হ্যালুসিনেশনেই থাকে। আমি কোথায় আছি এখন? আমার পোশাক কে বদলে দিল? আমার হাতে আলতা। কি হচ্ছে আমার সাথে? আমাদের বিধির সঙ্গে যদি কোনো অন্যায় হয় তবে মেরে ফেলবো আবির আর তার পুরো পরিবারকে। গলার আওয়াজটাও চেনা চেনা মনে হচ্ছে। কে আছে নিচে? গ্রাম প্রধান মশাইয়ের গলার আওয়াজ। ওনারা এখানে? অন্যায় তো হচ্ছে অন্যায়। কাল ওই আবির না ত্রিশালাকে বিয়ে করতে চলেছে। আর আপনি ঠিকই বলছেন, প্রাণে মেরে দেওয়া উচিত ওই বেঈমানটাকে। আমি তো বলছি মেরে দিন, আর ওই কাজের জন্য একটা ছোট্ট পুরস্কার এটা নিন আর কাজটা শেষ এর করুন। থেকে অনেক বেশি টাকার ওপর থুতু ফেলেছি আমরা ন্যায়ের জন্য। টাকা নিয়ে কাজ করা ওই বদমাইশ ভেবেছেন নাকি আমাদের? আর এখনো কিন্তু বিয়েটা হয়নি যে কারুর প্রাণ নিয়ে নেব। অদ্ভুত তো। কাল যদি ওকে বিয়ে করতে দেখেন তখন মারবেন? খুনি নই আমরা। যদি অন্যায় হয় তাহলে মেরেও দেব আর নিজেরাও মরে যাব। কাল পর্যন্ত অপেক্ষা করছি। তবে যদি ওই ছেলে দ্বিতীয় বিয়ে করে তাহলে এখানেই মাটি খুঁড়ে পুঁতে দেব আমরা ওকে। আমাকে যে করেই হোক সাহেব বাবুকে সাবধান করতে হবে, ওনাকে বাঁচাতেই হবে। আমি কাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। আবির তো আজই মরবে, আর দোষ পড়বে ওই পঞ্চায়েতের ওপর। আমি নিজে মারবো ওকে, গ্রামের লোক সেজে। আর কাল থেকে এই তোমার বংশের একমাত্র প্রদীপ, একমাত্র উত্তরাধিকার হব আমি। কেউ দরজাটা খোলো, খুলে দাও, আমাকে বের করো এখান থেকে। কি করব? সাহেব বাবুকে সাবধান করতেই হবে। যেভাবেই হোক আমায় ওনার কাছে পৌঁছতে হবে। কত দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে, কটা বাজে কে জানে। পুজোর সময় হয়তো পেরিয়ে গেছে, সবাই আমার জন্য অপেক্ষা করছে। আবিরের কতটা খারাপ লেগেছে, আমাকে গিয়েও রাগ ভাঙাতে হবে।
আবির, আমি না। তুমি কিচ্ছু বলো না ত্রিশালা, আমাকে বলতে দাও। তোমাকে আমি কি বলবো যে আমি কতটা লাকি। আমি সত্যিই লাকি যে তুমি এই জীবনে আমার জীবন সঙ্গিনী হয়ে এসেছো। আরো একটা কথা বলবো, আজকে না তোমাকে অন্য দিনের থেকে আরো সুন্দরী লাগছে। তুমি আমার জন্য এত কিছু করেছো। আর দাদু, দাদু তোমাকে মন খুলে আশীর্বাদ দিয়েছেন। তোমাকে ওনার খুব পছন্দ হয়েছে। দাদু আবার কখন আমায় আশীর্বাদ দিলেন? এখন তো উনি আমারও দাদু আবির, তাই তোমার মতনই আমাকেও ভালোবাসতে শুরু করেছেন। যাই হোক, এসব বাদ দাও। কালকে আমাদের বিয়ে, আর কয়েক ঘন্টা বাকি ওই শুভ মুহূর্তের। কালকে থেকে আমরা স্বামী স্ত্রী হয়ে যাব। তাহলে তোমার কি মনে হয় না যে বিয়ের আগে আমাদের একটু অন্যরকম রোম্যান্স করা উচিত? না ত্রিশালা, এখন আমরা মহলে আছি, আর তো কয়েক মুহূর্তের ব্যাপার, তারপর আমরা একে অপরের হয়েই যাব। তাই শুধু বিয়ে হওয়ার পরেই তুমি আমার জন্মজন্মের সঙ্গী হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ততক্ষণের জন্যই দূরত্ব গিফট করলাম আমি তোমায়। কিন্তু তুমি আমাকে অন্তত দরজা পর্যন্ত এগিয়ে দাও। নিশ্চয়ই, চলো। আর তো মাত্র কয়েকটা মুহূর্তই তোমার হাতে রয়েছে আবির দাদা। কে তুমি? এখানে কেন এসেছো? তুমি এখানে চুরি করতে এসেছিলে? তুমি কি ভেবেছিলে এত সহজে তুমি আমাকে আটকাতে পারবে? তোমার মুখটা খোলো, এই মুখটা তো আমি দেখেই ছাড়বো। এবার কি করে বাঁচবি আবির দাদা? কেউ আছে? আমাকে বের করো এখান থেকে। আমি কোনো পথ পাচ্ছি না বেরোনোর, কিন্তু সাহেব বাবুকে সাবধান করাটাও তো জরুরি। কি করি আমি? কেউ আছে? কেউ আছে? এই দরজা, এখানে একটা রাস্তাও রয়েছে। আমাকে আমাকে এর ভেতরে যেতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই আমার কাছে। বিদায় আবির তোমার।
এখান থেকে চলে যাও, না হলে এর সাথে সাথে তোমাকেও কে মরতে হবে। তুমি আর সাহেব বাবুকে কেনই বা মারতে চাইছো? তাহলে তুইও মর। সাহেব বাবু